প্রিয় দর্শক, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে যুক্ত আছেন তিনজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা ভারতের ব্যাপারে, ভারতের যে আগ্রাসন, সেটা শেখ হাসিনার সময় যেমন ছিল, স্বাধীনতার আগে যেমন ছিল, স্বাধীনতার পরে এবং এখন পর্যন্ত 24-এর আমাদের চূড়ান্ত যে স্বাধীনতা, তারপরেও তাদের সেই আগ্রাসনের বিভিন্ন মাত্রায় আমরা সেটা দেখছি। সেক্ষেত্রে আমাদের এই সেনাবাহিনীর কতটুকু শক্তি বাড়ানো দরকার, সক্ষমতা কতটুকু আছে আমাদের, এবং চ্যালেঞ্জ কি কি, আমরা যদি ভারতের সাথে আসলেই একটা প্রতিযোগিতামূলক সম্পর্কে যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আমার সাথে তিনজন সামরিক কর্মকর্তা আছে। আমি নাম আর বলছি না, আপনারা সবাই চেনেন তাদেরকে। প্রথমে আমরা চলে যাই সোজা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান স্যার, আপনার কাছে। হাসিনুর রহমান বীর প্রতীক, আপনি জানেন কি কি হচ্ছে আমাদের রংপুর থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম, এদিকে দেশের ভেতরেও নানান ধরনের ঘটনা ঘটছে। চীনের সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী সফর করেছেন, সেটা নিয়েও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি খুব আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। এইসব মিলিয়ে ভারতের সাথে আমাদের যে মুখোমুখি একটা অবস্থা, সেখান থেকে আমাদের বাংলাদেশ বলতে আমাদের সেনাবাহিনী এই দেশের রক্ষক, তারাই সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সম্প্রতি সেনাবাহিনীতে কিছু ঘটনা ঘটেছে, সেগুলোকে আমরা অত্যন্ত আশাব্যঞ্জক ভাবেই দেখছি। প্রাক্তন কিছু সামরিক কর্মকর্তা যাদেরকে তাদের পদ পদবি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো ফেরত দেওয়া হয়েছে। আরো কিছু কর্মকর্তা আছে, যার মধ্যে আমাদের এখানে রেজাউল করিম তিনিও আছেন। এরকম কিছু কর্মকর্তা, তাদের ব্যাপারেও এখনো পুনর্মূল্যায়নের কাজ চলছে। তো এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর প্রতি আমাদের যেমন আশা আছে, তেমন আমাদের হতাশাও আছে অনেক কিছু। গত 15 বছরে সেনাবাহিনীর কোনো আধুনিকায়ন করা হয়নি। সেনাবাহিনীর জন্য আমাদের মূল টার্গেট যেটা যেটা আপনারা একসময় করতেন আমাদের পার্শ্ববর্তী দেশকে কেন্দ্র করে, সেই টার্গেটটিও আমরা আসলে পাকিস্তানে নিয়ে গিয়েছি। এসব মিলিয়ে আমাদের সেনাবাহিনীর যে পেছনের দিকে ফিরে গিয়েছিলাম, সেখান থেকে নতুন করে ফিরে আসা এবং সেনাবাহিনীর জন্য আসলে এই মুহূর্তে করণীয় কি? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমরা অনেক রক্ত কষ্টের বিনিময়ে বর্তমানে আমরা 24-এর একটা বিপ্লবের পরে একটা দেশ সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমাদের সে পুরোনো খরচ থেকে বেরিয়ে আসতে আমরা অনেক সময় নিচ্ছি। তারপরও একটা নির্বাচন হলো, বিএনপি সরকার ক্ষমতায়, উনি চাচ্ছেন ফিরে আসতে আগের জায়গায়। আমরা প্রথম দিকে চরম হতাশ ছিলাম, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চীন সফর, আমার মনে হয় ভারতের যথোপযুক্ত একটা জবাব হয়েছে। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, আমার মনে আরো কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আসা যাক ভারত আমাকে কেমন দেখতে চায়। ভারত সবসময় আমাদের দেখিয়েছে যে আমি তার রাজ্য, তার চেয়ে নিচে, আমাদের স্বাধীনতাকে সে মূল্যায়ন কখনো করে নাই। আর যা আমরা এতদিন বলতে পারিনি, তাই আমরা এখন বলছি। 47 থেকে শুরু করে অদ্যাবধি ভারত সবসময় আমাদের পেছনে লেগেছিল। তার 7 সিস্টারের জন্য সে আমাদেরকে স্বীকার করতো না। এবং দুর্ভাগ্য আমাদের যেমন আওয়ামী লীগ, আর তার এই ভারতের অখণ্ড ভারতে বিশ্বাসী ছিল এবং তেমনটাই সে পছন্দ করতো। দেশের মধ্যে যে সকল চুক্তি করেন, সকল চুক্তি ভারতের স্বার্থে করেন, এই দেশের জনগণকে উনি কখনোই মূল্যায়ন করেন নাই। এখন এই ভারত আসলে কি চায়? ভারত সবসময় চায় আমরা তার প্রজার মতো থাকবো এবং যা ইচ্ছে তাই উনি করবেন, আমরা কোনো প্রতিবাদ করতে পারবো না। এবং এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ভারত যে আসলে খুব শক্তিশালী জাতি তা না। ভারতের শত্রু তো আমরা একা না, ভারত আছে পাকিস্তান, বিপক্ষে আছে চায়না, বাংলাদেশ। এই 3 সেক্টর ভারত হ্যান্ডেল করার মতো সামর্থ্য ভারতের নাই। ইভেন একটা সেক্টর আজকে আমাদের কিন্তু 10+ ডিভিশন, অর্থাৎ ভারতের 30 ডিভিশন সৈন্য লাগবে, যেটা সে কোনোদিন পারবে না। তারপর ভারতের যে ইন্টারনাল সিকিউরিটি সমস্যা রয়েছে, এই 7 সিটার থেকে শুরু করে পাঞ্জাবের যে খালিস্তান, ওদিকে আছে ঝাড়খণ্ড, আর অনেক অনেক, এই আসলে কতটা ইন্টারনাল সমস্যা রেখে বই সমস্যা করার কোনো সামর্থ্য তার নাই। ভারত সেই 71 সময় থেকে জবাব দিচ্ছে, বাট ওই সাহসিকতার ভূমিকা রাখতে পারেনি। আপনি দেখেন, আমরাই ভারতকে 71 স্বাধীনতা এই সম্মানটা ফিরাই দিচ্ছি। সেটা বরাবরই হেরে আসতেছিল চীনের সাথে, পাকিস্তানের সাথে। 71-এর মুক্তিযুদ্ধরা তাকে চরম সহযোগিতা করে, তার জন্য একটা বিজয় ভারত পায় হাতে। বাস্তবিকতা কি এটা ভারত জানে। ভারতের সেই সামর্থ্য নাই বাংলাদেশে ঢুকে এসে শেখ মুজিবুর রক্ষা করতে পারতো বা পরে আসতে পারতো, আসে নাই। সামর্থ্য থাকলে তো ভারতের সাথে ফিরত যেত না সেনাবাহিনী নিয়ে, আসলে সামর্থ্য নাই। এই অল্প কয়েকদিনে সেনাবাহিনীর মধ্যেই চট্টগ্রাম মারামারি হয়ে যায় সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনী, ওই ক্যাপচার ট্যাঙ্ক নিয়ে, যেটা ক্যাপচার করা 65 ওয়ারে পাকিস্তানে। তো ভারত যত লাভ থাকবে তার সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীর দূরের কথা, আমাদের আনসারের সমতুল্য না। তাদের তো জোশ নাই যুদ্ধ করার জন্য, কেন করবে? উত্তরপ্রদেশের লোক কেন আসে বাংলাদেশে যুদ্ধ করবে? কিন্তু আমরা বাংলাদেশের বসে যুদ্ধ করবো। আমাদের বড় শক্তি হলাম এক জাতির দেশ, এটা আমার। এই প্রতিটা ভূমি, ছোট রাজ্য, প্রতিটা ভূমি আমরা সবার এক জাতির, হিন্দু মারমা খ্রিস্টান সবাই আমরা মোটামুটি বাংলাদেশি, এবং এর 99 বাঙালি পৃথিবীর কোথাও নাই। এটা বিশাল একটা শক্তি। আমরা এই শক্তিটাকে সুশীলরা নানা রকম ভয়ভীতি দেখে চাপায় রাখা হয়েছিল, এখান থেকে আমি বেরিয়ে আসতে চাচ্ছি।
অনেক অনেক কথা বলে। ভারতের জন্য আসলে আমাদের বড় জিনিসের দরকার শক্তি, সেটা হলো ঐক্য। সবাই কোনো বিভেদ থাকবে না, এখানে কোনো রুম ট্যাগ দেওয়া যাবে না। বাংলাদেশি দেশ রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা কারণ ছাড়া নিজেদেরকে ধ্বংস করবো না। আর যে জিনিসটা দরকার, সেনাবাহিনী শক্তিশালী হতে চায়, তার নিজের আত্মবল মনোবল বাড়ে। আমাদের মনোবল তো আমরা মুসলমান, মল্ল শহীদ, এটাই বড় অস্ত্র। এখন কিছু মানে প্রচলিত নিয়মে কিছু অস্ত্র দরকার, কিছু ভালো যুদ্ধ বিমান দরকার। দেখেন, আমি যুদ্ধ বিমান কেন ভারতে লাফালাফি কেন? এর পাশাপাশি আমাদের এত সামর্থ্য নাই। সামর্থ্য যখন নাই আমাদের, তাহলে আমরা যুদ্ধের ট্রিটি করবো তার সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, টার্কির সাথে, সৌদি আরবের সাথে, দরকার হলে ইরানের সাথে, যাতে ভারত আমাদের চোখ তুলে তাকাতে না পারে, কোনো হুমকি দিতে না পারে, সেই দিন শেষ। এর পাশাপাশি আরো একটা দর্শন আছে, আমার শত্রুটাকে আমি আরেকটু সংকুচিত করবো। শত্রু শত্রু আমার বন্ধু, আর এটা ভালো করে বিশ্বাস করি। এবং এটা যদি আমি হ্যান্ডেল করতে পারি ঠিক মতো কৌশলে, আমার আসলে সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়, বাড়বে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা বাংলাদেশিরা বিভেদ থাকবে না। আমাদের অনেক কিছু করণীয় আছে দেশ উন্নয়নের জন্য। আমি নিজের দেশেই অস্ত্র বানাবো, কেন পারবো না? না পারে কি, এটা 20 কোটি লোকের দেশ। আমি তো ব্যক্তিগত মনে করি স্বাধীনতার সময় ছিলাম আমরা 7.5 কোটি, পাঞ্জাবিরা পাকিস্তানের ছিল 5 কোটি, 4 জাতি মিলা। আমরা যে কত বড় ভুল করছি তখন। যেইভাবে ভুল পাকিস্তানের নির্বাচন করুক, বাঙালি ক্ষমতা থাকবে পাকিস্তানের, 70.5 এক জাত, আর 4 জাত 5.5 কোটি। কিন্তু আমাদেরকে ছাত্র নেতার ভুল বুঝানোর ফলে আজকে এই অবস্থা হয়েছে। এখন আমি ভয়ে কাঁপি যে সার্বভৌমত্ব একটা রক্ষা করতে পারতেছি না। যাও যাওয়ার হয়েছে, স্বাধীন আমরা হইতামই, রক্তক্ষরণ দরকার ছিল না। স্বাধীনতা চাইনি আমাদের শেখ মুজিবুর রহমান, যার জন্য এত সমস্যা হয়েছে। স্বাধীনতা আপাশই হতে পারতাম, পাকিস্তান চায় না তো বাঙালি তাদের শাসন করুক। ভুট্টো তারা কোনোদিন হইতে পারবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি বাঙালি এক থাকতো। যাই হোক, সেই বিষয়ে বাদ। হাসিনুর ভাই, এখন আমাদের কৌশল। হাসিনুর ভাই ধরেন তারেক রহমান যেই কথাটা আপনি গিয়েছিলেন, যে তারেক রহমান চীন সফর থেকে শুরু করে আমরা কার কাছে যুদ্ধ বিমান কিনবো, আমরা কাদের সাথে ড্রোন সম্মিলিত ভাবে তৈরি করব, কাদের সাথে কি চুক্তি, এইসব নিয়ে সরাসরি ভারত কথা বলছে, এবং সেটা আমাদের বাংলাদেশের গণমাধ্যমে প্রচারও হচ্ছে। তো এই জায়গাতে এই যে ভারত আমাদেরকে যেই হুমকিটা তারা দিতে চাচ্ছে, এই 15 বছরে এমন কি করা হয় নাই সেনাবাহিনীর জন্য যে কাজগুলো এখন করা উচিত বলে মনে করে? সেই সুযোগটা তো আপনাদের এখন আছে, আপনার নিজেও সেনাবাহিনীর ভেতরে। না না না, অবশ্যই ভাই, আমাদের এখন প্রচুর করার আছে। আপনি দেখেন, আমরা 4টে ব্যাটালিয়ন, একটা ব্যাটালিয়ন নতুন হয়েছে, তার 4টা কোম্পানির নাম রাখা হয়েছে খলিফার নামে। এত বড় সাহস তো সেনাবাহিনী ছিল না আগে। বিডিআর খালি লাশ রিসিভ করতো, লাশ মারতো ভারতীয়রা, আমরা রিসিভ করতাম। এখন বিডিআর সৈনিকরা কথা বলতেছে, এবার চমৎকার কথা বলতেছে, সাথে আছে জনগণ। এই যে পরিবর্তন, এটাই 24 পরে পরিবর্তন। এখান থেকে বাঙালি আর পিছনে যাবে না, সাহস আস্তে আস্তে হয়। লক্ষণ সেন থেকে আমরা কিন্তু চরম শিখরে গেছি, ভারত কিন্তু কোনো পরীক্ষা দেয় নাই। সুতরাং আমাদের এখন উচিত হবে একদম জস্যই জবাব দেওয়া। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সেই জায়গায় আসতে পারে নাই। এই যে হাই কমিশনার আসলো সীমান্তে হেঁটে, তাকে দেশের প্রয়োজন চলে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় একজন ভদ্রলোক, সে তো এখনো সে নিয়োগ পায়নি, কূটনীতি হয় নাই। পরিচয়পত্র জবান মানে উনি পেশ করবেন পরিচয়পত্র, তারপর উনি স্বীকৃতি পাবেন উনি কূটনীতি হবেন কিনা। আগেই চলে গেছে, ওই যে আগের চরিত্র রয়ে গেছে ফরম্যাটের মধ্যে। এই চরিত্র খরচ থেকে বেরোতে হবে। আমরা কথা বলতেছি, এখন অনেকেই কথা বলে, এটাই আমাদের অ্যাচিভমেন্ট, 24-এর অ্যাচিভমেন্ট, যে আমরা ভারতকে, যে আমার শত্রু, আমি তো শত্রু, এটা 24 বুঝাইছে, আমরা এখন বুঝি, সবাই আমরা বুঝি। এই যে হিলটাসের সমস্যা, এই হিলটাস ভারত নাই, অনেক কেউ দেয় না। অদ্যাবধি কোন রাজনৈতিক নেতা হিলটাসের সমস্যা নিয়ে ভারতকে চাপ দেয় নাই, কেন তুমি এই কাজটা করছো? হিলটাসের অস্ত্র দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, শান্তিবাহিনী সৃষ্টি, প্রায় 30,000 বাঙালি মারা গেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, সব বাহিনীর লোক। কার জন্য? ভারতের জন্য। আর কিছু কথায় কথায় 10টা, কোথায় 10টা ছিল অস্ত্র? 256 কিছু অস্ত্র ছিল, তার দেশের লোক অস্ত্র নিয়ে গেছে। আমরা টাকাও দেন কিছু নেই, আমাদের ভূমি ব্যবহার করছে। এর প্রেক্ষাপটে আমি কথা বলতে পারি। তো আমাদের কথা, আমাদের রাজনীতিবিদরাও সাহসী হতে হবে। এরকম রাজনীতি চাইনা কথা বলতে পারে না। আমাদের সবার কথা বলতে হবে ভারতের বিপক্ষে, এবং অস্ত্রে আমরা স্বয়ং সম্পন্ন হব, আমরা কূটনীতিকে স্বয়ং সম্পন্ন হব। আমরা সামরিক শক্তিতে আপনার সার্বভৌম রক্ষা করার জন্য আমি চুক্তি করব, সেই চুক্তি পরমাণু চুক্তি হবে পাকিস্তানের সাথে, চীনের সাথে। আলহামদুলিল্লাহ ভারত এমন সক্ষমতা আমার সাথে কিছু করবে। আর গোয়েন্দাদের কাজ হবে শত্রুকে খুঁজে বের করা, এবং তাদের সাথে একটা সম্পর্ক রাখা, যেন যুদ্ধ হলে তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে পারি, তারাও যেন আমাদের করতে পারে। তাতে আমার অনেক খরচ কমে যাবে, এবং সাহসের যেটা 71 সালে হয়েছে সেটাই রিপিট হবে যদি আগামী যুদ্ধ ভারতের সাথে কখনো হয়। অর্থাৎ আমরা যে কাজটা করে দিতে ভারতের, সেই কাজটা তারা আমাদের করে দিবে যদি আগামীতে কিছু হয়। তা আমি চাই না এই ধরনের অনৈতিক চর্চা করা, বাট ভারত যদি বাধ্য করে আমি সবটাই করবো, কোনো ছাড় দিব না। এখন আমরা আসলে 54 বছরে আমরা ভালো নেতাও পাইনি শহীদ জিয়া ছাড়া। এখন সময় হয়েছে, নতুন নতুন নেতা সৃষ্টি হবে, নতুন নতুন দর্শন সৃষ্টি হবে, সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে, এবং সত্য যদি চিহ্নিত আমরা সকল পরিকল্পনা আগে থেকে করে রাখবো ইনশাল্লাহ। আমি ভয় পাওয়ার বিশ্বাসী না। এখন আমাদের হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোট একটা সমস্যা মায়ানমারের সাথে আছে, এটা খুব বেশি সমস্যা না। আমি মনে হয় একটু সাহসী ভূমিকা নিয়ে সমাধান করা সম্ভব। তবে আমাদের বন্ধু হইতে অকৃত্রিম বন্ধু হবে চীন এবং পাকিস্তান। যে এই ভুলটা হয়ে গেছে পাকিস্তানের সাথে মিথ্যা ন্যারেটিভে, সেখান থেকে উঠে আসতে হবে, এবং সকল সম্পর্ক পাকিস্তানের সাথে করতে হবে, যাতে আর কোনো ভেদাভেদ কিছু নাই।
এটা নিয়ে আমাদের সবারই কাজ করতে হবে, ইনশাল্লাহ আমরা কাজ করবো। অশেষ ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। জি, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস যেটা শেষ করলেন হাসিনুর ভাই, যে আমাদের সম্পর্ক হতে হবে চীন পাকিস্তান, সেই সাথে আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স তো অবশ্যই থাকবে, টার্কির সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ পৃথিবীতে আমাদের একমাত্র শত্রু হচ্ছে ভারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আমাদের, এমনকি বাংলাদেশের ভেতরে থেকেও অনেকে সরাসরি এখনো সেই একই ধরনের জুজুর ভয় দেখান, এমনকি গণমাধ্যমে এটা করার চেষ্টা করা হয় যে পাকিস্তানের সাথে কোনো কিছু একটা হইলেই বিশাল আকারে, অথচ তাদের যেটা বললেন যে একজন কূটনীতিক রাষ্ট্রদূত, তিনি রাষ্ট্রদূত হওয়ার আগে তার মানে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আগেই তারে রিসিভ করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। অথচ পাকিস্তান থেকে আমরা এই তত্ত্বাবধায়ক মানে ইউনূস সরকারের সময় দেখেছি যে, আমি ঠিক মনে নেই কত বছর পরে যেন করাচি থেকে প্রথম জাহাজ আসে বাংলাদেশে, সেটা নিয়ে বিশাল নিউজ, মানে বিশাল, মানে ওইটার ভিতরে মনে হয় তালেবান সব অস্ত্র টস্ত্র নিয়ে বাংলাদেশে চলে আসে, এরকম একটা হাইপ তৈরি করা হয়েছিল। তো এই জায়গাগুলোতে আপনার কি মনে হয় আমাদের ভারতের সাথে এই যে অবস্থা চলছে, এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে কি কি করা দরকার? ধন্যবাদ ইরাজ ভাই, আপনাকে আপনার মাধ্যমে আপনার সকল দর্শকের জন্য সালাম এবং শুভেচ্ছা। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমি মনে করি, কারণ আমার খুব 3টা প্রিয় ব্যক্তিত্বের সাথে আমি আজকে শুতে। প্রথমত আপনি, এবং আপনার মাধ্যমে আমি মেজর ডালিমকে সরাসরি দেখেছি, যিনি, আমি বলবো যেটা, যে মেজর ডালিমকে বাংলাদেশ সেনাবাহিনীর অনেকে খুব শ্রদ্ধার চোখে দেখে বা খুব ভালোবাসার চোখে দেখে, অন্তত আমি দেখি। এটা আমাদের স্বপ্ন পুরুষ ছিল। সুতরাং এটা আপনি দেখিয়েছেন এবং আজকে আপনার সাথে প্রথম শোতে আসা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন এখানে ব্রিগেডিয়ার হাসিন বীর প্রতীক আছেন। ব্রিগেডিয়ার হাসিন বীর প্রতীক, উনি আমাদের সেনাবাহিনীর জন্য অবশ্যই একজন অত্যন্ত সাহসী এবং অনেক অ্যাচিভমেন্ট ওনার আছে। একই সাথে আমরা যখন একেবারে কনিষ্ঠ অফিসার, লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, সেই সময় তখন থেকে আমরা ব্রিগেডিয়ার হাসিনকে, অর্থাৎ তখন উনি মেজর ছিলেন, ওনাকে আমরা আমাদের স্বপ্নের সাহসী একজন অফিসার হিসেবে আমরা দেখতাম। আর তৃতীয় যে ব্যক্তি আমাদের সাথে আছেন মেজর রেজা, উনি আর আমি একসাথে চাকরি করার সৌভাগ্য হয়েছে 2বার। একবার স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ওনার একটা প্রশিক্ষণ কোর্সে, সেখানে আমি ইনচার্জ ছিলাম প্রশিক্ষণের, অস্ত্র প্রশিক্ষণে। দ্বিতীয়ত জাতিসংঘ মিশনে আফ্রিকা লাইবেরিয়াতে আমরা একসাথে কাজ করেছি। তো 3জন অত্যন্ত প্রিয় মানুষের সাথে থাকার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। যাই হোক, আমরা টপিকে আছি। টপিকটা শুরু করার আগে আমি ফার্স্টে এটা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা বাহিনী যেটা নিজে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে সে সেনাবাহিনী হয়েছে। এটা আপনাকে আগে ধরে নিতে হবে, আমার স্ট্রেংথ কি, আমার ঘরে আমার কি জিনিসটা আছে, এটা আমাকে বুঝতে হবে। তো বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা বাহিনী, 1971-এ 5টা ব্যাটালিয়ন বিদ্রোহ করে, জিয়া রহমান উই রিভোল্ট বলেন, আমরা যুদ্ধ শুরু করি এবং তারপরে আমরা একটা অর্গানাইজড আর্মি তৈরি করি। আমরা সেক্টর প্রথমে 4টা ছিল, তারপরে 9টা, তারপর 13টা সেক্টর, 3টা ফোর্স হয়, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, এগুলো দিয়ে আর্মিটা তৈরি হয়। সুতরাং আমরা ওইরকম একটা আর্মির ঐতিহ্য আমরা বহন করি। আমরা ডাইনিং টেবিলে বসে এইবার উপরে আলোচনার মাধ্যমে যে সীমানা তোমার সীমানা আমার, এভাবে আমরা একটা স্বাধীন করা দেশ না, বা এরকম একটা আর্মি না। সুতরাং এইটা হচ্ছে প্রথম কথাটা। আমি ইন্ডিয়ার ব্যাপারে, আমি ভারত দিয়ে বলবো না, বিকজ আই লাইক চুজ দিস ওয়ার্ড ইন্ডিয়া। ইন্ডিয়ার ব্যাপারে আমি বলবো যে ইন্ডিয়া আমাদের সাথে কখনো বন্ধু ছিল না। যতই আমরা বলি প্রাণের বন্ধু, যতই আমরা বলি পরীক্ষিত বন্ধু, যতই আমরা স্বামী স্ত্রী সম্পর্ক বলি, আমাদের আগের কিছু দালাল যেগুলো বলে গেছে, যতই আমরা বলি যে ইন্ডিয়াকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, ইন্ডিয়া যদি মনে রাখতো তাহলে হাসিনা চলে যাওয়ার পরে ইন্ডিয়া গজলডোবা ড্যামের পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবাতো না, রিকশাওয়ালার আন্দোলন করতো না, আনসারের আন্দোলন করতো না, তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টার্বে ফেলাতো না। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী চায়নাতে যাবেন, কি এজেন্ডা নিয়ে যাবেন, কিভাবে কথা বলবেন, এগুলো নিয়ে নাক গলাতো না। বাংলাদেশ ফাইটার প্লেন কিনবে কি না কিনবে এটা নিয়ে কথা বলতো না, পরীক্ষিত বন্ধু। সো এখন আমি উল্টা দিক দিয়ে যাচ্ছি। উল্টা দিক দিয়ে গেলে আমরা যদি প্রথমে যাই, ইন্ডিয়া 1971 ইন্ডিয়া কেন আসছিল আমাদেরকে হেল্প করতে? ইন্ডিয়া 1971 অ্যাবসলিউটলি আসছিল বিকজ ইন্ডিয়ার মাঝখানে পাকিস্তান ছিল, দুই সাইডে ইন্ডিয়া, মাঝখানে পাকিস্তান, অর্থাৎ ইস্ট পাকিস্তান, যেটা আমরা বাংলাদেশ। তো এই জিনিসটাকে ইন্ডিয়া চাচ্ছিল কোনোভাবেই যদি পাকিস্তানের থেকে আলাদা করে। পাকিস্তানের সাথে ওরা কোনোদিনই পারে নাই, 1948-এ ওরা পারে নাই, 1965-এর ওরা পারে নাই। তো ওদের একটা অটোমেটিক্যালি ওরা চাচ্ছিল যে পাকিস্তানটাকে ওরা ভেঙে দিবে। পাকিস্তানটাকে ভেঙে দিলে একটা সাইড দুর্বল হয়ে গেল, আর একটা সাইডকে পরে আস্তে ধীরে আমি অজগর সাগর নতুন গিলে গিলে খাবো। সো দ্যাট ওয়াজ ইন্ডিয়ার প্ল্যান। 1969-এ শেখ মুজিবুর রহমান, সে বলছিল, হাউ ক্যান উই টার্ন আওয়ার ফেস ফ্রম ক্যালকাটা হোয়ার এজ উই কনসিডার ইট অ্যাজ আওয়ার কালচারাল কাবা। ইন্ডিয়া আমাদেরকে, মানে সোজা কথা, ইন্ডিয়ার একটা আগ্রাসী একটা মনোভাব ছিল আমাদের উপরে। সেটা ইন্ডিয়া ফার্স্টে শুরু করছিল কালচারাল ডক্ট্রিনেশন দিয়ে। কালচারাল ডক্ট্রিনেশনের ফার্স্ট কথাটা ছিল শেখ মুজিবুর রহমানের ওই যে কালচারাল কাবা ক্যালকাটাকে ও বানিয়েছিল। এরপরে ইন্ডিয়া সিকুয়েন্সিয়ালি ইন্ডিয়া মুক্তিযুদ্ধের চেতনা ঢুকাই দিল। ভাষা এবং সাহিত্যের তথাকথিত ঐতিহ্য, অর্থাৎ এই পারের বই, লেখার বই, এই পারের সিনেমা, এই পারের আলোচনা, সবকিছু হচ্ছে ক্রস, এপার বাংলা ওপার বাংলা ল্যাঙ্গুয়েজটা ইন্ডিয়া চালু করে দিল। গণমাধ্যম এবং বিনোদন দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করলো। রবীন্দ্রিক একটা কালচার ঢুকানোর ইন্ডিয়া চেষ্টা করলো বাংলাদেশে।
এবং সেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, যেটার মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশের সাথে কালচারাল এক্সচেঞ্জ করার একটা। সিমিলার ওয়েতে ইন্ডিয়া চলে গেল হচ্ছে তার ডিপ্লোম্যাটিক কিছু ইয়াতে, যেটা আমরা এগুলো নিয়ে আমরা এত বড় জিনিস যেগুলো নিয়ে আমরা যদি কথা বলতে চাই তাহলে অনেক ইয়ে হবে। প্রতিটা জায়গায় ইন্ডিয়া বাংলাদেশকে সাবজেক্টেড করার চেষ্টা করছে। ডিপ্লোম্যাটিক্যালি যাই আমরা, ইকোনমিক্যালি যদি যাই সেখানে আমরা বাণিজ্য বৈষম্য, অ্যান্টি ডাম্পিং শুল্ক, তারপরে নেপাল ভুটানে আমরা পণ্য পাঠাতে পারবো না, সুতা তুলা ইন্ডিয়া থেকে নিতে হবে, স্থলবন্দর নিয়ে প্রবলেম, এরপর চায়না ফ্যাক্টর, চীনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, তিস্তা ব্যারাজ নিয়ে কি হবে না হবে, সব জায়গায় ইন্ডিয়া তার প্রেসক্রিপশন দেওয়া। দেন আমরা যদি যাই আমাদের পানি সমস্যা, তাহলে 53টা হচ্ছে আমাদের ট্রান্সবর্ডার রিভার আছে, সেখানে যে ইন্ডিয়া 1975 ফার্স্ট আগ্রাসন শুরু করলো ফারাক্কা ড্যাম দিয়ে, তিস্তা ব্যারাজ আমরা করতে পারবো না, গজলডোবা ড্যাম দিয়ে আমাদেরকে ডুবাই দিল, টিপাই মুখ ডাম দিয়ে আপনার হচ্ছে, এবং হাইড্রোলজিক্যাল বিভিন্ন ক্রাইসিস ইন্ডিয়া বাংলাদেশের সাথে শুরু করছে। লাস্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে বর্তমান সরকার আসার পরে যে কুশিনের নাটকটা শুরু করলো। সেখানে ইন্ডিয়া বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি ভাবে বাংলাদেশের প্রতিটা জায়গায়, এই লাল লাল ম্যাপে আপনি দেখেন যে বাংলাদেশের প্রায় প্রতিটা ইঞ্চি থেকে, কুমিল্লা থেকে যদি শুরু করি অ্যান্টি ক্লকে যদি ঘুরে আসি একেবারে পঞ্চগড় দিনাজপুর হয়ে একেবারে সাতক্ষীরা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওরা কুশিনের ট্রাস্ট ট্রাই করছে। এন্ড দেন নেক্সট লাইন, সেখানে আপনি দেখেন ওরা ওদের দেশের ভিতরে ওরা সিলেক্টেড এমন ভাবে, ওরা কিন্তু বাঙালি না, বাংলাদেশি না, ইন্ডিয়ান লোকদেরকে বাংলাদেশে ঢুকানোর জন্য ওরা বিভিন্ন হোল্ডিং সেন্টারে নিয়ে আসে, সেখানে ওয়েটিং করায়, করার পরে যে জায়গাতে ওরা মানে কাতুকুতু দেওয়ার মতন যে জায়গাতে দুর্বল পায় ভাবে ওরা ঢুকায়। তো এই পুশিংটা দিয়ে ওরা কি করলো, বাংলাদেশটাকে ওরা আর ডিস্টার্ব করা শুরু করলো। মানে এটা জাস্ট বর্তমান সরকারের এন্ডুরেন্সটা টেস্ট করার জন্য ইন্ডিয়া এগুলো। লাস্টলি হচ্ছে একটা হিউ তুলে দিল যে আমাদের রংপুরের আপনার জায়গাটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, সেখানে একটা তথাকথিত রাম মন্দির, রামের একটা মূর্তি তৈরি করা, সেটা দিয়ে ইন্ডিয়া হচ্ছে আমাদের বাংলাদেশকে আর একটু ডিস্টার্ব করা এবং আমাদের যে কমিউনাল যে একটা হারমোনি আছে সেটা নষ্ট করে, পলাশ বাড়িতে সেটা, গাইবান্ধার পলাশ বাড়িতে এটা শুরু করলো। এবং এখানে দেখেন সেখানে আবার আরেকটা গুজব ছড়ানো শুরু করলো যে ওখানে হচ্ছে ওই এলাকার লোক, ওইখানে আমরা হচ্ছে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ বলা হয় এটাকে, ডেমোগ্রাফিক চেঞ্জটা করার চেষ্টা করলো। একটু যদি পরের স্লাইডে যান তাহলে দেখবেন যে, পরের স্লাইডে প্লিজ, এখানে আপনি দেখবেন, এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের ওই জায়গাগুলো অর্থাৎ পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, কোথাও কিন্তু ওরা আমাদের দেশি, ওরা আমাদের জাত ভাই, ওরা আমাদের দেশের অংশ, আমাদের দেশের নাগরিক। আমি সেই হিসেবে সম্মান দিয়ে বলছি, কোথাও কিন্তু তাদের পার্সেন্টেজ কিন্তু 15% না, তারা আমাদের এখানে মাইনরিটি, তারা আমাদের সম্মানের একটা, আমাদের ঐতিহ্যের একটা অংশ। বাট এমন ভাবে দিল যে হচ্ছে রংপুর এলাকাটা হচ্ছে হিন্দু, আমরা কমিউনিটি ওখানে এস্টাবলিশ করতেছি বা কমিউনিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ওই রামের মূর্তিটাকে ডিস্টার্ব করা হচ্ছে। এই প্রতিটা ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশটাকে ডিস্টার্ব। এন্ড দেন আরেকটা জিনিস শুরু করলো ইন্ডিয়া, যে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের এই রংপুর এবং এই এলাকাটা ইন্ডিয়া দখল করে নিবে, দখল করে তাদের 7 সিস্টারটা ওয়াইডেন করবে। তো এই সবগুলো বিষয় দিয়ে ইন্ডিয়ার এই টোটাল জিনিসটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের এন্ডুরেন্স চেক করতেছে। এন্ডুরেন্স চেকের যে জিনিসটা, যেটা একেবারেই রিমোট। আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ এমন একটা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা সেনাবাহিনী যেটা যুদ্ধ করে তৈরি করা একটা সেনাবাহিনী। এই সেনাবাহিনীর সাথে ফাইট করার মতন বা এই সেনাবাহিনীর সাথে লড়াই করার মতন সেনাবাহিনী ইন্ডিয়া না। ইন্ডিয়ান সেনাবাহিনীতে এখনো অফিসার বনাম সোলজারে ক্রসফায়ার হয়, ওখানে ওদের গোলাগুলি হয়। ইন্ডিয়ান সেনাবাহিনীতে বলতে লজ্জা লাগে, বাট এখনো অফিসারের ওয়াইফকে সোলজাররা টেনে নিয়ে চলে আসে। ইন্ডিয়ান সেনাবাহিনী এমন একটা নোংরা সেনাবাহিনী যে সেনাবাহিনীতে দিস ইজ নট এন অর্গানাইজড আর্মি। আমি এত গভীর হতে চাচ্ছি। তো এইরকম একটা সেনাবাহিনীর পক্ষে কখনোই বাংলাদেশের মতন একটা দেশ, যেখানে দেশপ্রেমিক জনগণ আছে, যেখানে বাংলাদেশে একটা সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ সেনাবাহিনী আছে, সেটাকে দখল করা সম্ভব না বা সেটার সাথে চোখ তুলে তাকানো সম্ভব না। বাট ইন্ডিয়া তার 7 সিস্টারকে টিকায় রাখার জন্য ইন্ডিয়া মাইট ডু সামথিং, অর্থাৎ ওয়াইডেনিং দি শিলিগুড়ি করিডোর। এটা ইন্ডিয়া বিভিন্ন জায়গায় ইন্ডিয়া বলে আসছে, এটাকে শিলিগুড়ি করিডোর বলে। এখন এটা কমনলি চলে আসছে চিকেন নেক বলে। মানুষ অ্যাকচুয়ালি চিকেন নেক না, অ্যাকচুয়ালি এটা শিলিগুড়ি করিডোর হিসেবে স্ট্র্যাটেজিক্যালি এটা পরিচিত। তো এই জিনিসটা যদি ইন্ডিয়া করতে যায় তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে তার ফোর্স ডেপ্লয় করতে হবে। তার ফোর্স ডেপ্লয় করতে যায়, আপনি দেখেন ইন্ডিয়ার যদি আমরা 15 লাখ সেনাবাহিনী ধরি আর ইন্ডিয়ার সেনাবাহিনী ধরি, ওরা 13, আমরা হচ্ছে 1, সেই হিসাবে আমাদের পারার কথা না স্ট্র্যাটেজিক্যালি, মানে বুকিশ কথা যদি ধরি। কিন্তু এটাকে যদি আমরা ধরি, ইন্ডিয়া তার ফোর্স ডেপ্লয় আছে পাকিস্তানের এগেইনস্টে, চায়নার এগেইনস্টে, ইন্ডিয়া তার ইন্টারনাল সিকিউরিটির কারণে ইন্ডিয়ার ফোর্স আছে, সেই হিসাবে বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়া বড় জোর 3 থেকে 4 লাখ ট্রুপস তারা ফ্রি করতে পারবে, যেটা দিয়ে বাংলাদেশের মতন একটা দেশকে দখল করা সম্ভব। ইন্ডিয়া রিসেন্টলি শিলিগুড়ি করিডোরকে স্ট্রেংথ করার জন্য, আমরা যেন কোনো কাউন্টার প্রোডাক্টিভ কিছু না করি, এই জন্য ইন্ডিয়া তার শিলিগুড়ি করিডোর এলাকাতে 3টা নতুন মিলিটারি বেস তৈরি করছে। সেই মিলিটারি বেসগুলা আপনার আমাদের একটা হচ্ছে চোপড়াতে, যেটা ওয়েস্ট বেঙ্গলে, একটা হচ্ছে বামুনিতে, যেটা হচ্ছে আসামে, আর একটা হচ্ছে বিহারে, যেটা হচ্ছে কিষানগঞ্জ। এটা টোটাল ইয়েটা হচ্ছে যে বাংলাদেশকে একটা চাপের মধ্যে রাখা, এবং বাংলাদেশ যেন কোনোভাবে চায়নার সাথে যে বা অন্য কোনোভাবে যেন বাংলাদেশ শিলিগুড়ি করিডোরটাকে যেন কেটে দিতে না পারে। মূল মুদ্রা কথাটা হচ্ছে এখানে একটা, আপনাকে আমি একটু পিছনে নিয়ে যাবো, আপনি যদি 12 নম্বর স্লাইডে যান একটু কাইন্ডলি
কাইন্ডলি 12 নম্বর স্লাইডটাতে আপনি একটু দেখবেন যে ইন্ডিয়ার 1599 কিলোমিটার ট্রাভেল করা লাগে যদি শিলিগুড়ি করিডোর দিয়ে যায়। আর ইন্ডিয়া যদি ঢাকার ভিতর দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ের এটা একটা প্ল্যান। এর পরের স্লাইডটা কাইন্ডলি ভাই, ইন্ডিয়া যদি বাংলাদেশের ভিতর দিয়ে হাসিনার আমলে যে ট্রানজিটের যে প্ল্যানটা ছিল সেটা যদি করে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের ভিতর দিয়ে গেলে মাত্র ইন্ডিয়া লাগবে হচ্ছে 495 কিলোমিটার। তো 495 কিলোমিটার ভালো না 1590 কিলোমিটার ভালো? ডেফিনেটলি ইন্ডিয়া এই জিনিসটা চয়েস করবে। বাংলাদেশ যেহেতু এই জিনিসটাতে ইন্ডিয়ার সাথে বর্তমান সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার আগে যেটা ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারা যেহেতু এটাতে অনেকগুলো হাসিনার চুক্তিগুলো ক্যান্সেল করে দিচ্ছে, সুতরাং ইন্ডিয়া চাবে যে ইন্ডিয়ার সেভেন সিস্টার্সের ট্রুপস মোবিলাইজেশন বা তার অন্যান্য লজিস্টিক্স পাঠানোর জন্য ইন্ডিয়া চাবে তার সেভেন সিস্টারটাকে ওয়াইডেনিং করতে। তো এই ওয়াইডেনিংটা যদি ইন্ডিয়া করতে চায় তাহলে ওখানে একটা মিলিটারি অপারেশন করতে হবে। তো এই মিলিটারি মাস্টার করতে হবে। ওয়াইজ আমাদের ওখানে আছে কত, দুটা ডিভিশন, ওগুলা ডিভিশন এবং রংপুর ডিভিশন। তাহলে সেটা আমাদের যারা মিলিটারিতে যারা বড় সার্ভিসে যারা আছেন তারা এখন এর মধ্যে ডিসিশন নেবেন। বাট আমরা যদি ওইভাবে চিন্তা করি যে এটা কখনো পসিবল না, ইন্ডিয়ার পক্ষে একটা ড্রিম, বাট হিস্ট্রি আমাদেরকে এটা শিখাইছে, এটা সত্যি কথা, পুরো হবে। আজ হোক কাল হোক কোনো না কোনো জায়গায় যুদ্ধ হবে। জি ইনশাআল্লাহ, সেটার জন্য বাংলাদেশের মানুষ এবং সেনাবাহিনী সবাই প্রস্তুত আছে। ফেরদৌস ভাই, আপনি সেটার জন্য 6 মিনিট বৃদ্ধি করার কোনো স্কোপ দেয় না ইন্ডিয়া, বিভিন্ন চাপে হাসিনার মাধ্যমে তৈরি করতে দেয় নাই। বাংলাদেশ এয়ারফোর্সের নতুন এয়ারক্রাফট আনার কোনো স্কোপ ইন্ডিয়া তৈরি করে দেয় নাই। বাংলাদেশ সেনাবাহিনীকে মডার্নাইজ করতে দেওয়া হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনীর ডক্ট্রিন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তথাকথিত কিছু ইন্ডিয়ার দালাল, কিছু এক্স মিলিটারি অফিসার যারা একটা কাগজ, দিস ইজ সারপ্রাইজিং, আমি একটা খবর বলি, একটা ওয়ান পিস অফ পেপার, একটা পিসি বলে নিজের হাতে বলে বাংলাদেশ সেনাবাহিনী ডক্ট্রিন বলে লিখে গেছে এবং এটা দিয়ে তারা হাসিনার আমলে অনেক জিন্দাবাদ নিয়ে গেছে। তো বাংলাদেশ সেনাবাহিনীকে মডার্নাইজ করতে হবে। মডার্নাইজ করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সব ইন্ডিয়া হেড্রেট যে জিনিসটা, অর্থাৎ ওই হেড না, সে আমার নেইবারিং কান্ট্রি, ওইভাবে হেড না, বাট যে হেডটা তৈরি করতে হবে সেটা হলো যে আমার ইনভেশন আসতে পারে ইন্ডিয়া থেকে, এবং সেই হিসাবে আমাকে প্রিপেয়ার রাখা এবং আমার দেশটাকে ওইভাবে, আমার সেনাবাহিনীটাকে ওইভাবে ট্রেনিং দিয়ে তৈরি করে রাখা। এই যে সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট আমার ভিতরে পড়বে বা আমার সোলজারের ভিতরে পড়বে সেই জিনিসটা আগে তৈরি করবে। প্রথমে যদি আপনি মেন্টালি যদি আপনি না তৈরি থাকেন, যেমন আগে ইন্ডিয়া কখনো আমার দেশ যুদ্ধ আসবে না, আমাদের দেশ দখল করবে না, এরকম কিছু কাব্যিক কথা আগে বলা হয়েছে, পরীক্ষিত বন্ধু বলা হয়েছে। এই জিনিসগুলো দিয়ে আমাদের মনটাকে অন্যভাবে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান দালাল অনেক তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সবার আগে যেটা তৈরি করতে হবে সেটা ডক্ট্রিনাল চেঞ্জটা করতে হবে। আপনি আপনার বক্তব্যটা কি করেন? দর্শক সহ এবং আমার সাথে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটা সহজ কথা দিয়ে একটা আমার বক্তব্যটা শুরু করি। আমরা প্রায় সময় একটা কথা শুনতে পাই, বিভিন্ন সময় যখন বলা হয়, এবং এটা আমি আওয়ামী লীগের সময় খুব বেশি শুনতাম, যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কেন এত উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করবে। ভারতের তরফ থেকে একটা কথা আসতো যে ইন্ডিয়া তো বাংলাদেশের নিরাপত্তার জন্য ইন্ডিয়াই আছে, বাংলাদেশ কোনো সমস্যায় পড়লে তো ইন্ডিয়াই দেখবে। এই বিষয়টা, এই কথাটা মানে আমি বলবো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আন্তর্জাতিক যদি ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা চিন্তা করা হয় বা একটা স্টেট শিপ মানে একটা রাষ্ট্র বা পলিটিক্যাল সায়েন্টিস্টরা আসলে এগুলো শুনলে হাসবে, এবং এটা একটা এক ধরনের মকারি টাইপের স্টেটমেন্ট। আমি এটার মানে কখনোই সম্ভব না যে একটা প্রতিবেশী রাষ্ট্র কখন আরেকটা প্রতিবেশী রাষ্ট্র তার নিরাপত্তা দিবে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে এখানে একটা বিষয় হচ্ছে কি যে এটা বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু নেইবারিং স্টেটটার সাথে বিশেষ করে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের খুব নাম করা একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আছে যার নাম হচ্ছে জন মিরশাইমার। যারা ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়াশোনা করতে সবাই তার নাম শুনে থাকবে। তো মিরশাইমারের একটা হচ্ছে কি যে কখনোই ওনার ফ্রেমওয়ার্ক অফ অফেন্সিভ রিয়েলিজম একটা থিওরি আছে ওনার, সেখানে উনি পরিষ্কার করে একটা কথা বলছেন যে কখনোই ইন্টারন্যাশনাল সিস্টেমে, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম হচ্ছে অ্যানার্কিক, একটা নৈরাজ্যপূর্ণ সিস্টেম। এই অ্যানার্কিক সিস্টেমে কখনোই একটা স্টেট আরেকটা স্টেটের বন্ধু হতে পারে না, বরং একটা স্টেটের জন্য আরেকটা স্টেট সবসময় অনিবার্য, মানে একদম ইনএভিটেবলি হচ্ছে সিকিউরিটি কম্পিটিশনে থাকে। সবসময় একটা নেইবারিং স্টেট আরেকটা নেইবারিং স্টেটের কাছে একটা সিকিউরিটি কম্পিটিশনের এক ধরনের ট্র্যাপে আবদ্ধ থাকে, যে চাইলেও কখন একটা নেইবারিং স্টেট, একটা প্রতিবেশী রাষ্ট্র আরেকটা প্রতিবেশী রাষ্ট্র বন্ধু হতে পারে না, বরং তারা এই প্রতিবেশী রাষ্ট্র সবসময় চায় কিভাবে তার পাওয়ারটাকে বৃদ্ধি করতে পারবে। এবং এই স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করা যে তারা এটা একটা আনপ্রেডিক্টেবল নেচার অফ গ্লোবাল সিস্টেম, যেখানে সবসময় গ্রেট পাওয়ার গুলো চায় তার কন্টিনিউয়াসলি তার পাওয়ারটাকে ম্যাক্সিমাইজ করতে, এবং তারা সবসময় তারা এক ধরনের অ্যাগ্রেসিভ এক্সপানশনের দিকে যায়। সবসময় তারা অ্যাগ্রেসিভ এক্সপানশন করতে চায় কি জন্য? টু এনশিওর তার ওন সার্ভাইভাল অ্যান্ড সিকিউরিটি, নিজের অস্তিত্ব, নিজের সিকিউরিটি, নিজের নিরাপত্তার জন্য সবসময় তার এক্সপানশন দিতে যায়। তারপর আরো একটা কথা আছে যে স্টেটগুলো সবসময় সেলফ ইন্টারেস্টটা দেখবে, নিজের স্বার্থ দেখবে, কখনোই কোনো স্টেট নিজের স্বার্থের বাইরে যাবে না। এই জায়গায় কিন্তু ভারতের জায়গায় ঠিক আছে, আপনি ইন্ডিয়াকে গালি দিতে পারেন, বাট একটা জায়গায় ইন্ডিয়াকে অ্যাপ্রিশিয়েট করতে হবে তার নিজের রাষ্ট্রের ক্ষেত্রে। সেটা কিরকম? ইন্ডিয়া কিন্তু নিজের ইন্টারেস্টটা সে নিজে দেখতেছে, বাংলাদেশ কিন্তু নিজের ইন্টারেস্ট নিজে দেখছে না। আপনি বাংলাদেশ যদি ইন্ডিয়ার জায়গায় হইতো তাহলে বাংলাদেশ কি খুশি হইতো যে তার পাওয়ার বাড়ানোর জন্য সে যা করছে সব ঠিক আছে, কিন্তু আমরা বাংলাদেশিরা কখনো এই জিনিসটা আমরা বুঝি না। আপনি খেয়াল করে দেখেন যে আমরা যদি ইন্ডিয়ার সাথে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতাম, তাহলে কিন্তু এই যে আজকে দেখেন কত 2-3 বছর 1.5 বছর আমাদের ভিসা বন্ধ ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চায়না গেল, চায়না ভিজিটের পরেই দেখেন আমাদের ভিসাটা খুলে দিল। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? একটা রাষ্ট্র যখন অন্য একটা রাষ্ট্রের সাথে সোজা হয়ে দাঁড়ায়, যখন সে বুঝিয়ে দেয় যে তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে দেবো, ইফ ইউ ডোন্ট গিভ মি আই এম নট গোয়িং টু পে ইউ, এই জিনিসটা যখন একটা রাষ্ট্র একটা প্রতিবেশী রাষ্ট্রকে বুঝাতে পারে, তখন কিন্তু
তার পাওনাটা সে ঠিকই পায়। আরেকটা হচ্ছে যে একটা রাষ্ট্রের ক্ষেত্রে পাওয়ার শব্দটা, পাওয়ারটাকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পাওয়ারের দুইটা টাইপ অফ পাওয়ার থাকে, একটা হচ্ছে হার্ড পাওয়ার, একটা সফট পাওয়ার। এই যে কিছুক্ষণ আগে ফেরদৌস স্যার একটা কথা বলছিলেন যে যে বিষয়টা, যে ভারত যেভাবে বাংলাদেশের সাথে যে কাজগুলো করছে, এই ম্যাক্সিমাম জিনিসগুলো দেখেন ভারত কিন্তু হার্ড পাওয়ার অ্যাপ্লাই করছে না, ম্যাক্সিমাম বাংলাদেশের সাথে সফট পাওয়ার অ্যাপ্লাই করতেছে। বর্তমান বিশ্বে কিন্তু হার্ড পাওয়ারের চেয়ে সফট পাওয়ারের ইনফ্লুয়েন্স অনেক বেশি। আর বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য আমি মনে করি সবচেয়ে বড় ঘাটতি এই জায়গাটাতে। বাংলাদেশ কখনো হার্ড পাওয়ারে, হ্যাঁ মিলিটারি বিশেষ করে আর্মির দিক থেকে বাংলাদেশ অনেকটা ভারতের সাথে পেরে উঠতে পারে, কিন্তু এয়ার সুপ্রিমেসিতে ভারতের ধারে কাছে দাঁড়াতে পারবে না। পাকিস্তানের যেটা আছে, আমাদের এয়ারফোর্স অনেক দুর্বল। বর্তমান ওয়ার্ল্ডে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল তারাই যাদের এয়ার সুপ্রিমেসিটি অনেক স্ট্রং। যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চায়না যায় তখন দেখবেন ভারতের মারাত্মক একটা উদ্বেগ তৈরি হয়েছিল। কারণটা কি? কারণ ওই আপনার ফাইটিং জেটগুলো যদি বাংলাদেশে আনা হতো, এটা পুরো সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটা পাওয়ারফুল স্টেটে পরিণত হতে পারতো। বাংলাদেশ এয়ার সুপ্রিমেসিতে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারতো যদি এই চায়না থেকে এই এয়ারক্রাফটগুলো বাংলাদেশ আনতে পারতো। এবং যে কারণে এটা পুরো শুধু ভারত না, পুরো সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এই অঞ্চলটায় বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় চলে যেত। কারণ পুরো বিশ্ব, আপনি খেয়াল করে দেখেন, ইরান আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ফাইট করতে যে সম্পূর্ণ এয়ার সুপ্রিমেসিতে টিকে আছে তার ড্রোনের মাধ্যমে। কোথাও কিন্তু ল্যান্ড ওয়ারে সেটি মানে ভালো অবস্থায় নাই। তো এই জায়গায় বাংলাদেশের জন্য আমরা এয়ার সুপ্রিমেসি যদি কিন্তু বাড়াতে পারছি না। তো আমাদের সফট পাওয়ারটা কিভাবে হতে পারে? বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সফট পাওয়ার হচ্ছে আপনার স্টেট টু স্টেট রিলেশনশিপ, ব্যালেন্স অফ পাওয়ার নীতি মেনটেন করা। সিকিউরিটি ডিলেমার মধ্যে যখন থাকে তখন কি করে, একটা স্টেট আরেকটা স্টেটের সাথে বিভিন্নভাবে হার্ড পাওয়ার বৃদ্ধি করে অথবা সফট পাওয়ার বৃদ্ধি করে। তো বাংলাদেশ ভারতের সাথে যে ধরনের সিকিউরিটি ডিলেমার মধ্যে আছে, এই জায়গাটায় বাংলাদেশের উচিত এখন এককভাবে চায়নার প্রতি নির্ভরশীল না হওয়া, এককভাবে পাকিস্তানের প্রতি নির্ভরশীল না হওয়া। বাংলাদেশের উচিত এখন আবার বাংলাদেশের এটা উচিত হবে না ভারতকে শত্রু বানানো। বাংলাদেশের উচিত হবে সবার সাথে সুসম্পর্ক রাখা। এখন ভারত চায়না বলে আপনি চায়নার সাথে সম্পর্ক রাখবেন না, ভারত চায়না বলে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবেন এটা না। আর ভারতের সাথে বন্ধুত্ব মানে এই না যে আপনি তাকে সব দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক বানায় ফেললেন। বন্ধুত্ব মানে হচ্ছে তুমি আমাকে এটা দেবে, আমি তোমাকে ওটা দেবো। তুমি আমাকে কালচারালি, তুমি আমার থেকে এটা নিবে, আমি তোমার কাছে কালচারালি এটা নেবো। তুমি আমাকে এই ধরনের সাপোর্ট দেবো, তোমাকে ওই ধরনের সাপোর্ট দেবো। অ্যান্ড দ্যাট শুড বি রেশনাল। এখন আপনি তাকে দিবেন বাংলাদেশের হার্টের ভিতর দিয়ে, হৃদয়ের মাঝখান দিয়ে আপনি রেড লাইন দিবেন, আবার আপনি তার থেকে আপনার তিস্তা আনতে পারবেন না, আপনি ফারাক্কা আনতে পারবেন না। আপনি তাকে করবেন কি, সামান্য ওই ভারত থেকে সামান্য কয়েক আপনার কি বলে টন আপনি তেল নিয়ে আসলেন। এখন কয়েক হাজার টন তেল আর একটা করিডোর দাও এক জিনিস না, কয়েক হাজার টন তেল আর আপনি ওই মোংনাপুর দিয়ে তো এক জিনিস না। আমার সেটা রেশনাল হইতে হবে যে আমি তাকে যে ভ্যালুটা দিচ্ছি ইকুয়াল ভ্যালু আমি বাংলাদেশে আনতে পারছি কিনা। এই জায়গাটাতে আমাদের অনেক বড় ঘাটতি। এবং বাংলাদেশের যারা এখন পররাষ্ট্র বিশেষ করে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমাদের হুমায়ুন কবির উনি যথেষ্ট আমি মনে করি খুব একটা অভিজ্ঞ না হলেও উনি যা পারফর্ম করছেন আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। যে আমার সত্যি কথা এক্সপেকটেশন খুবই কম ছিল তার সম্পর্কে, বাট আমি দেখলাম সে ভালো কাজ করতেছে। তো সাহস নিয়ে যদি আমাদের অভিজ্ঞতার চেয়ে বেশি দরকার এই যে হুমায়ুনের মতো এই সাহসটা। আমার বাংলাদেশে বহু অভিজ্ঞ আছে, কিন্তু চোর বাটপার অসৎ দুর্নীতিবাজগুলো যত অভিজ্ঞ হোক লাভ নাই। আপনি আপনার 100 বছর বয়স্ক একটা অভিজ্ঞ চোরে যদি বসা দেন লাভ নাই। আমার হুমায়ুনের মতো সাহসী অনভিজ্ঞ দরকার, যার মধ্যে নীতি আছে, নৈতিকতা আছে, সৎ সাহস আছে, যে সাহসটা বুক উঁচু করে বলতে পারবে যে তুমি এটা দিবে, আমি তোমাকে ওইটা দেবো, বা তোমাকে এটা পরোয়া করার আমার সময় নেই। তো এই বিষয়গুলো আমাদের অত্যন্ত দরকার। এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের এই ব্যালেন্স অফ পাওয়ার বা আপনার স্টেট টু স্টেট রিলেশনশিপ, ডিপ্লোমেসি, এই জিনিসগুলো যারা ভালো বুঝে সেই ব্যক্তিগুলোকে আমাদের এখানে রাখা উচিত। আপনার আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে একটা জিনিস বলি যে ভারত দেখবেন যে আপনার যে কিছুদিন আগে রংপুরে গাইবান্ধা যে ঘটনা ঘটলো, এখানে দেখেন এই জায়গাটাতে এত বছর শেখ হাসিনার আমলে কিছু করা হলো না। শেখ হাসিনা তাদের এত ঘনিষ্ঠ এলাই বন্ধু, তার আমলে কিন্তু মন্দিরের কথা মনে পড়লো না। মন্দিরের কথা মনে পড়লো কবে? এই এখন। আবার তারপর অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার গেল, তাদের সময় কাজ শুরু করলো, কেউ আওয়াজ তুললো না। তার মানে ইউনূস সরকার তারও এক ধরনের মুনাফিকি বাংলাদেশের সাথে করেছে। কিভাবে? যে তারা অপেক্ষা ছিল কিছু জটিল বিষয়গুলো পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার তারপর চাপাই দিবে। বাট